আসসালামু আলাইকুম। মাসুদ ডিজাইন জোন টিউটোরিয়াল পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার তৃতীয় পর্ব গ্রাফিক ডিজাইন নিয়ে আলোচনার বিষয়বস্তু ও টুলসগুলো নিয়ে ক্লাসসমূহ আপনারা আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করুন। আজ আমাদের চতুর্থ ক্লাস আছে আমাদের। তো বরাবরের মতো আমি আবারও বলছি যে ভিডিওটা টান না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন। আর যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং আমার সাথে সংযুক্ত আছেন, আমি তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আমরা চতুর্থ পর্ব ক্লাস শুরু করছি। আর তৃতীয় পর্ব আমরা এই পর্যন্ত এই ক্লাসটা দেখেছিলাম। সময়ের দীর্ঘতার কারণে আমি ক্লাসটা এখানে শেষ করে দিয়েছিলাম। এখন আমরা চতুর্থ পর্ব থেকে শুরু করলাম। এগুলো ফেস করবেন, তো আগের থেকে এগুলো ধারণা নিয়ে রাখবেন, কারণ বেসিক ধারণাগুলো আপনার অনেক কাজে সহজ করে দেবে। আমি আগে বলেছি, আমি আপনাদেরকে A to Z সবগুলো জিনিস আশা করি আমার যেতটুকু আমি বুঝি, যেতটুকু জানি সেতটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। কথা হয়তো বেশি বলবো, কিন্তু আপনাদেরকে কাজের কথাই বলবো আশা করি। আচ্ছা, যাই হোক, এখন আমার কাছে সিসি আছে, আমি সিসি নিয়েই কাজ করব। সিসিতে আমি এটা টেস্ট ফাইলটা নিলাম। আচ্ছা, আমি আবার ফাইলে চলে যাচ্ছি। সেভ এস করলাম সিসিতে। সেভ এস কপি একই জিনিস আমি করতে পারতেছি। সেভ এস টেমপ্লেট, আমি যে কিছুদিন আগে টেমপ্লেট দেখেছি সেই টেমপ্লেট আপনি করতে পারবেন। সেভ এস সিলেকশন স্লাইসেস, এটা হলো যারা ওয়েবসাইটের কাজ করবেন, বিভিন্ন ডিজাইন করবেন, অটোমেটিক স্লাইসেস হয়ে যাবে। সে কোথায় কি বসাবে সেটা তার নির্ধারিত, সেই জন্য এটা ইউজ করা হতে পারে। এটা সার্চ অফ স্টক, মানে স্টক, এটা কেন নাই, কাজ নেই। এবার আসি প্লেসের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ আসতেছে। এই প্লেসের পেজটা আমি একটা ওপেন করি, একটা ছবি ওপেন করি। মনে করেন এই যে একটা ছবি ওপেন করছি, ছবি তো ওপেন করলাম, ভালো কথা। এখন আপনারা তো একটা জিনিস খেয়াল করবেন নাই, এই যে দেখেন আমি তীরটা কোথায় নিচ্ছি, একটা কি লেখা আসছে RGB, দেখছেন? এই ছবিটা RGB মোডে আছে। আমার ফাইলটা কি, আমার টেস্ট ফাইলটা CMYK, ও যে আমি বলে ফেলছিলাম যে আপনাকে ধারাবাহিক যখন আমরা কাজ করতে আসবো, আপনি তখন কিন্তু অটোমেটিক ওই ক্লাসের ইয়েটা বুঝতে পারবেন, টুইস্টটা বুঝতে পারবেন যে আসলে ওখানে কেন এত আলোচনা করেছিলাম। যাই হোক, এই যে দেখেন RGB মোডে, আপনার এটা একটা ফটো, এটা একটা RGB মোডে এখানে আমি এটা ওপেন করছি। এটাকে কি করলাম, কাট করলাম, Ctrl+X। সবাই এটা জানে যে একটা জিনিস কাট করতে গেলে বা কপি করতে গেলে, কপি শুধু করি আমরা, কাটি করে নিলে আমি এখানে তো কোনো কাজ করবো না, যার জন্য এটা কাট করে নিয়ে গেলাম। এটাকে বন্ধ করে দিলাম, নো দিলাম, কোনো সেভ করলাম না। এখন আমি এটা কি করলাম, আমার টেস্ট ফাইলে নিয়ে আসলাম। এই যে টেস্ট ফাইল দেখেন, টেস্ট ফাইলে আনার পরে দেখেন কালারের উজ্জ্বলা অলরেডি মাইনাস হয়ে গেছে। অলরেডি সে তার উজ্জ্বলতা হারিয়ে ফেলছে, কারণ সিএম একটা কাজ হবে আপনার প্রিন্ট মিডিয়া, তখন সে উজ্জ্বলতা পাবে। কিন্তু সে কিন্তু আপনাকে মনিটরে বা টিভিতে, মোবাইলে বা ডেস্কটপে, কম্পিউটারে কিন্তু সে উজ্জ্বলতা দেখাবে না। সিএম কোয়াইকে রঙের উজ্জ্বলতা সে দেখাবে না, দেখাবে সে প্রিন্টে, যখন সে ফাইনালে তার হবে, প্রিন্ট হবে, তখন সে উজ্জ্বলতা দেখাতে পারবে। কিন্তু আমরা RGB মোডটা দেখি, আবার ওপেন করি, দেখেন এটাই ডিফারেন্স বুঝতে পারবেন। দেখেন এটা কত স্বচ্ছতা, কত লাগতেছে, জীবন্ত লাগতেছে। এই যে সিএম একটা দেখেন একটু কালারলেস হয়ে গেছে, মানে 90% এসে পড়ছে, 10%ই কালারলেস করে ফেলছে। তাই অতএব আমরা যখন প্রিন্ট মিডিয়া কাজ করবো, আবারও বলছি প্রিন্ট মিডিয়াতে কাজ করব, অবশ্যই সিএমএকে করবো। আর যখন ওয়েবসাইট, ভিডিও এডিটিং, অন্যান্য আদার্স যেই অনলাইন ভিত্তিক কাজগুলো আছে,
সেগুলো আমরা 8GB মোডে করব। যাই হোক, এইখানে আপনি দেখেন আমি বলছিলাম না যে 8GB মোড আর জিবি সিএমএম মোডগুলো অটোমেটিক আমরা ক্লাসে ধারাবাহিক আইসা পেতে। যাই হোক, বন্ধ করে দিচ্ছি এটা। এখন আমি ওই যে প্লেসের ব্যাপারটা আসছে, প্লেসের ব্যাপার করতে গিয়ে এই কথাগুলো আসছে, আমি এটাকে বড় করলাম। দেখেন, এটা আমার ডকুমেন্ট সাইজ করলাম A4 সাইজ। এখন আমি আর একটা ছবি আনতে চাচ্ছি, এই যে প্লেসে দেখেন আমি এই ছবিটা আনতে চাচ্ছি, এখানে ধরলাম। এই যে দেখেন সিলেকশন করার পর কত, এই যে আগে কিন্তু না ধরাতে কী হয়েছে, ধরার মনে করেন ধরলাম না, দেখেন এখানে কিন্তু সরি, এখানে তো সিলেকশন করা হয়ে গেছে, যাই জন্য সিলেকশনটা বাদ দিয়ে দিই। আবার দেখি, আবার প্লেসে যাই। এই দেখেন সিলেকশন নাই, কোনো কিছু এখানে ইয়া হয়নি, সে অ্যাক্টিভ হয়নি। তাহলে আমি সিলেকশন করি, এটা দেখেন সিলেকশন করে অ্যাক্টিভ হয়ে গেলে। এখন লিঙ্ক, আপনাদেরকে সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, লিঙ্ক কোনো ফাইল কাউকে দিবেন না। কেন লিঙ্ক ফাইল দিবেন না? কারণ আপনার কাছে যে কম্পিউটারে যে ইমেজটা আছে তার কাছে নাও থাকতে পারে। যখন কোনো ফাইল দিবেন লিঙ্ক ছাড়া দিবেন, এটা যতটা অ্যাভয়েড করার চলতে চেষ্টা করবেন। এটা এই কাজটা আমি লিঙ্কের একটু ক্লাস আছে, সেটা আমি পরে বুঝাবো। এটা হলো লাস্ট ফিনিশিং আপনার লিঙ্কের কাজটা কি। আর টেমপ্লেটটা ব্যাপারটা হলো, টেমপ্লেটে যদি আনেন, টেমপ্লেটে যদি রাখেন, টেমপ্লেটে ফাইল আনেন, তাহলে আপনি টেমপ্লেটে জমা হবে। এবার আসে মূল কাজটায়, রিপ্লেস। এই যে রিপ্লেসে আমরা ক্লিক করি, দেখেন কিভাবে অটোমেটিক আমার বর্তমান ছবিটাকে আইসা পড়ছে। এটা কিন্তু আমি ওই যে এই ডাইরেক্ট ওপেন দিই নাই। ডাইরেক্ট ওপেন দিলে কী হতো, 8GB মোডে চলে যেত, তখন আমাকে আবার এটা কপি করে কাট করে আই না এখানে আবার বসাই দিতে হইতো। ব্যাপারটা অবশ্যই বুঝতে পারছেন। এটা হলো এই প্লেসের ভূমিকাটা অনেক সুন্দর একটা ভূমিকা, আপনি খেয়াল করবেন। এখন আমি এটাকে ছোট করছি, মনে করেন আপনি কোনো পিকচারে কাজ করতেছেন, আপনি আরেকটা পিকচার এসে দিবেন, বা আরেকটা এই পিকচার পছন্দ হচ্ছে না আরেকটা পিকচার দিবেন। আপনি অ্যাজ ইউজুয়াল সাইজ অনুযায়ী আপনি যেভাবে যত ছোট করছেন ওই অনুযায়ী আপনার সে আইসা বৈশা পড়বে। দেখছেন এই যে বৈশা পড়ছেন। আপনি আবার কি করতে পারতেন, যদি আপনি ডাইরেক্ট এভাবে ওপেন করে আনতে পারতেন। মনে করেন ফাইলটা আমি ওপেন করলাম, এই যে সরি, এই যে এই ফাইলটা মনে হয় এমনি ছোটো আছে অবশ্য। আচ্ছা, এই ফাইলটা এটা 8GB মোড, এটা মনে হয় এমনি ছোটো আছে। যাক, আরেকটা ফাইল আমি ওপেন করি। মনে করেন আপনি এই ফাইলটা ওপেন করলাম, দেখেন এই ফাইলটা আপনি এভাবে ওপেন করে কি করতেন, এখানে কাট করে নো দিয়ে আবার এখানে বসাতেন। আবার কি করতেন, এভাবে টাইম না হিসটা আপনি এটা সমান করতে হয়ে এভাবে করতে হইতো, এভাবে করতে হইতো। মানে আপনার যেটা নর্মাল ইয়েতে করি, কিন্তু না, আপনি সবচেয়ে রাইট ওয়েলে আপনি এটাকে যতই ছোট করেন বা যতই বড় করেন, মনে করেন এত বিগ সাইজ করছেন, মেবি এত বিগ সাইজ করছেন, এইটাকে আবার এই বিগ সাইজের মতোই সে এসে বসবে। তার কাজ হলো রিপ্লেস দিলাম, সে রিপ্লেক্স যা চাইছে এই যে বিগ সাইজে বসে দেখছেন। আবার এটা লিলিপুট করে দিলাম, দেখেন কি করলাম, লিলিপুট করে দিলাম, আবার এটা বসায় দিলাম। এই যে প্লেস, সরি বারবার অন্যদিকে চলে যাচ্ছে, প্লেক্স, এই দেখেন এই যে লিলিপুট। অবশ্যই প্লেস ব্যাপারটা, হ্যাঁ এটা কিসের ক্ষেত্রে আসবে, আপনার ইমেজের ক্ষেত্রে। আবার অনেক সময় মনে করেন আপনার আপার ভার্সন ইউজ করেন না, আপনার কাছে CX আছে বা 10 আছে, বা আপনি নর্মাল একটা ভার্সন ইউজ করতেছেন ইলাস্ট্রেটর, আপনি আপার ভার্সনের একটা ফাইল পাইছেন, আপনি কোনো পাতে সে ওপেন করতেছে না। তবে অনেক সময় এটা প্লেসের মাধ্যমে ওপেন হয়, ডাইরেক্ট এভাবে গিয়ে ওপেন করলে প্লেস করে যে ফাইলটা দেখা দেবে, যেখানে আছে মনে করেন এখানে একটা ফাইল আছে ইলাস্ট্রেটর ইপিএস বা যাই কিছু আমরা দিই, এই মাধ্যমে যা AI বা ইপিএস যাই যেই মুডে দেখ আপনাকে, আপনি এটা আপার ভার্সন কিন্তু আপনার কাছে লোয়ার ভার্সন, তখন আপনি কি করবেন, আপনাকে দিল আপনি CC6 করেন আর এটা হলো CC+, তখন আপনি কি করবেন, তখন আপনি এই প্লেসের মাধ্যমে ওই ফাইলটাকে ভিক্টর ফাইলটাকে ওপেন করতে পারবেন। কথাটা আপনার সব পেঁচিয়ে ফেলবেন না, কারণ এটা সহজ ভাষায় বলতেছি। আপনি ইমেজ যখন ইয়ে করবেন আপনার কাছে আছে, কিন্তু আপনি তখন এটা প্লেসের মাধ্যমে কাজ করবেন, বা আপনার নিজের ডকুমেন্টসে কোনো চেঞ্জ করতে গেলে। কিন্তু আপনাকে কেউ একটা ফাইল দিচ্ছে, সে জানে না যে আপনি লোয়ার ভার্সন ইউজ করেন, ইলাস্ট্রেটর লোয়ার ভার্সন ইউজ করেন, কিন্তু ফাইলটা ওপেন হচ্ছে না। তখন আপনি তো একটা ডিজাইনার, আপনি যদি এই জিনিসগুলো না জানেন যে আসলে এই একটা ফাইল দিলে আপনি ওপেন করতে পারবেন না, এটাকে আপনার জানতে হবে। তাই এটা প্লেসের মাধ্যমে আপনি ওই ফাইলটাকে ওপেন করতে পারবেন। অবশ্যই এই ব্যাপারটা ক্লিয়ার হলেন। এখন নেক্সট ইয়াতে যাচ্ছি আমরা,
এক্সপোর্ট এক্সপোর্ট ব্যাপারটা আমরা রাস্টার ইমেজের সময় আমি আপনাকে দেখিয়েছিলাম, তারপরে এখানে দেখানোর কোনো ইয়ে নেই। তারপর আমি দেখাচ্ছি আপনাকে, ওই যে আমরা একটা পতাকা তৈরি করেছিলাম, পতাকা তৈরি করার পরে এটাকে জেপিজি মধ্যে করছিলাম। এই দেখেন এখানে জেপিজি আছে, পিএনজি আছে, জেবিজি আছে, তারপরে আছে বিএমপি। আমরা কোনোটাই ভার্সনে কাজ করবো না। আমরা যদি যারা জিএবিজিতে কাজ করতে তারা হলো এডিটিং বা ওয়েবিএতে করবে। পিএনজিতে কাজ করতে হলে আমাদের ইলাস্ট্রেটরের কাজ, পিএইচডিতে কাজ করলে আমার ইলাস্ট্রেটরের কাজ, জেপিজি আমাদের ইলাস্ট্রেটরের কাজ। এইগুলোতে আমরা টিপ ফরম্যাটে অনেক সময় লাগে, সেটা হলো প্রিন্ট মিডিয়া। অনেকে বলবে যে আমাকে টিপ ফরম্যাটে দেন, টিপ ফরম্যাটটা আপনি এখান থেকে করতে পারবেন। এগুলো আপনি আসলে যখন ভালো ডিজাইনার হবেন বা ভালো এক্সপার্ট হবেন তখন আপনি এগুলো অটোমেটিকভাবে আমি লাস্টে বুঝাবো, যে কারণ ফাইল যখন তৈরি করবেন কীভাবে তৈরি করবেন, প্রজেক্টে যাবে তখন আমি এগুলো বুঝাবো যে পিএনজিতে কী করবেন, জেবিজিতে কী হয়, আর টিপ ফাইলে কী হয়। এগুলো টিপ ফাইলটা সাধারণত অনেক ইয়াতে সাপোর্ট করে, প্রিন্টারে সাপোর্ট করে, প্রিন্টিংয়ে সাপোর্ট করে টিপ ফাইলটা। যাই হোক, তাহলে আমরা এক্সপোর্টের কাজটা বুঝতে পারলাম। আর আছে এখানে প্যাকেজিংয়ের লাগবে না, প্যাকেজিং লাগবে না, স্পিক লাগবে না। তারপরে আপনার ডকুমেন্ট সেট আপটাও দেখি আমরা কি করা যায়। এখানে ডকুমেন্ট সেট আপের তেমন কিছু নাই, ক্যান্সেল করে দিচ্ছি। এখানে তেমন কিছুই করার নাই, ঠিক আছে। আচ্ছা, এখানে কি আছে, রাইট টু এটা কি করাতে দেখি আমরা একটু দেখি। আমার কোথাও এক্সপিরিয়েন্স নিতে আমাদের সমস্যা কি, এটা হলো এই যে আপনি এই ডকুমেন্টসটা কতটুকু হয়েছে এটা আন্ডারলাইন এসে পড়ছে, দেখেন এটা আপনার টোটাল ডকুমেন্ট সাইজ। এটার বাইরে আপনি কাজ করতে পারবেন না, এটার ইয়াতে কাজ করতে পারবেন না। যাকে এটা আমি কন্ট্রোল জেড দিলাম, এটা সবাই জানেন আন্ড্রয়েডে কন্ট্রোল জেড। আচ্ছা, ডকুমেন্ট সাইজটা আবার দেখি একটু, কারণ এক্সপিরিয়েন্স করতে আমার তো অবশ্যই সমস্যা নাই। আমি যদি এটাকে কি করি, এটা হলো আপনার কাটিং মোড, মানে এই বাইরে আপনি কাজ করতে পারেন, রেড লাইনের ভিতরে কাজ করতে পারেন, বটনে কতটুকু দিবেন, ইয়েতে কতটুকু দিবেন, মানে এর বাইরে কোনো কাজ করতে পারেন। লেফটে আপনি কতটুকু রাখবেন, রাইটে কতটুকু রাখবেন, এটা আপনার ডকুমেন্টস যখন সেট আপ করবেন তখন আপনারা বুঝে নেবেন যে আমার এই ডকুমেন্টসের মধ্যে আমি কাজ করব, ঠিক আছে। এটা হলো আপনার ইজি ভাষা। দেখেন লেখা আছে টপ বটন, টপ বলতে আপনার উপরের জায়গায়, বটনের নিচে, লেফট হলে আপনার রাইট ডাইন সাইডে, রাইট হলো সরি লেফট হলো বাম সাইডে, রাইট হলো আপনার ডাইন সাইডে। তো ওকে রাখলাম। এখন আসি আমি স্ক্রিপ্ট গেলাম, ডকুমেন্ট সাইডে হলো কালার মোড। এই দেখেন সফটওয়্যার কিন্তু অটোমেটিক সে সিএমএ কিনে রাখছে। আমি যদি 8 GB আরেকটা ডকুমেন্টস ওপেন করি, দেখি তো সে কি দেখায়। এই যে কালার মোডে যায়, দেখেন কি দেখছেন, সে 8 GB মোডে নিয়ে রাখছেন। এইখান থেকেও আপনি কালার মোডগুলো চেঞ্জ করতে পারবেন। দেখি চেঞ্জ হয়েছে কিনা, এই যে চেঞ্জ হয়ে গেছে, দেখছেন কালারের উজ্জ্বলতা আবারও চলে গেল। আবার আমি এখানে নিয়ে যাই, দেখেন সরি করছি, দেখেন কালারের আবার আইসা পড়ছে। এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন মোডগুলো। তো আপাতত এটা বুঝতে পারলাম। এখন 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 আর ফাইল ইনফো দরকার নাই। প্রিন্ট, কন্ট্রোল প্রিন্ট, মানে আপনি যদি A4 সাইজে প্রিন্ট দেন তখন কন্ট্রোল পি দিলে প্রিন্ট হিসাবে পাবে। আর এক্সিট বলতে আমরা তো কন্ট্রোল ডাব্লিউ দিলে কি হয়, আমাদের সফটওয়্যারটা বন্ধ হয়ে যায়, সফটওয়্যার আর্টবোর্ড বন্ধ হয়ে যায়। আর আপনার প্রথম কাজ হলে আপনি আর্টবোর্ড বন্ধ করবেন, কন্ট্রোল ডাব্লিউ, বন্ধ হয়ে গেল। তারপর আপনার সফটওয়্যার বন্ধ করতে গেলে, টোটাল সফটওয়্যারটা বন্ধ গেলে কন্ট্রোল কিউ, আপনি এটা লিখে রাখেন, কন্ট্রোল কিউ দিলে আপনার টোটাল সফটওয়্যারটা বন্ধ হয়ে যাবে, এক্সিট হয়ে যাবে। যা হোক, এখন আমি মেনু বারের এই বাকি অংশগুলো আর আজকে করব না ক্লাস। আমি এখন টুল নিয়ে কাজ করব, কারণ এই কাজগুলোর সাথে এখানে আসবে, এখানে যাবে। আমি প্রথমে এখানে শেষ করব, প্রতিটা টুল আপনাদেরকে বোঝাবো ধারাবাহিকভাবে। তারপরে বাকি মেনু বারগুলো অটোমেটিকভাবে আপনাদেরকে আমি দেখাবো। আর কোনোটাই হতাশ হবেন না, আশা করি আমার সাথে সংযুক্ত থাকবেন। আমার যেতটুকু জ্ঞান বুদ্ধি বা যা আছে, যেতটুকু আল্লাহ আমাকে দিয়েছে, আপনাদের আমার সম্পূর্ণ আপনাদের কাছে আমি ঢেলে দেবো, কোনোটাই আমি রাখবো না লুকিয়ে। যাই হোক, এই কি বলি, আমরা ফাইল পর্যন্ত কাজ করলাম, ফাইলের জন্য কাজ করলাম, কারণ ফাইলের যে মানে ইনপুটের বিষয়গুলো সেগুলো দেখানোর জন্য আমি ফাইলটা নিয়ে আগে কাজ করছি, নাহলে আমি ফাইলটা নিয়ে ধরতাম না। এই মেনুবারটা মানে অনেক কিছু আছে যেগুলো আপনার অটোমেটিকভাবে আমি দেখাবো আপনাদেরকে। যা হোক,
এখন আমি টুল নিয়ে কাজ করব। টুল লইলেও আপনার মূল কাটাগরি যত অপারেশন করি যাই কিছু বলি, আপনার মানুষের মাথা লাগাবো, সিংহের মাথা, মানুষের মাথা যাই লাগাবো, এখান থেকে আপনার টুলের বিষয়বস্তু আপনাকে জানতে হবে। তো প্রথমে আমি যে টুলটা নিয়ে কাজ করব, প্রথম টুলটা হলো, আমি একটা বক্স আঁকি, এটা আপনাদের এই টুলটা নিয়ে আমি কাজ করব না। প্রথম আমি এটা জাস্ট সাবজেক্টকে বোঝানোর জন্য, আমি টুলেরকে বোঝানোর জন্য আমি এটা কাজটা নিয়েছি। এই যে আমি যেখানে ক্লিক করছি, এইটা হলো সিলেকশন টুল। সিলেকশন টুলটা কি? সিলেকশন টুল হলে এই যে আমি একটা ডকুমেন্টস বা আমার সাবজেক্ট অবজেক্ট যাই কিছু আমরা বলি, এইটাকে নাড়াচাড়া করার জন্য, এটাকে দেশান্তর করার জন্য, এটাকে এক পাশ থেকে আরেক পাশে এটাকে করার জন্য, মুভিং করার জন্য, যেটাকে আমরা সিলেকশন টুল হিসাবে ধরি। এটাকে আপনার সংক্ষিপ্ত হলো ভালচার ভাইলট, যেটা আমরা বুঝি সেটা। এই সিলেকশন টুলের মাধ্যমে আমরা যাবতীয় ডকুমেন্টস আমাদের এই পাশ থেকে এই পাশে নিব, ওই পাশ থেকে মন মতো আমরা এটাকে নাড়াচাড়া করতে পারবো এই সিলেকশন টুলের মাধ্যমে। এটা যে কোনো জায়গায় আপনি নিয়ে কাজ করতে পারবেন। সিলেকশন টুলটা অবশ্যই বুঝতে পারছেন যে আমার যেই ডকুমেন্টসটা আমি কাজ করবো সেটা নাড়াচাড়ার জন্য, মুভিং করার জন্য সেটাকে সিলেকশন টুল আমি ইউজ করব। আর এই টুলটার জুরি নাই। আপনি কাজ যখন শিখবেন আপনি দেখবেন আসলে এই ডাইরেক্ট সিলেকশন টুলের কোনো জুরি নাই। বলতে যে আপনার কাজের অনেকটা হেল্প, অনেক কাজের আপনার সহজ করে দিবে এই টুল, ডাইরেক্ট সিলেকশন টুলটা। এটার সংক্ষিপ্ত হলো দেখেন আমি ক্লিক করলে এই আইসা পড়ছে, দেখেন এখানে এটা আমি ক্লিক করলে এখানে বি দিলে আসবে, দেখেন এই যে বি আইসা পড়ছে, সিলেকশন বি, আর এখানে ডাইরেক্ট সিলেকশন টুল দেখছেন। আচ্ছা, এটার কাজটা কি? আমি এটার কাজটা দেখাচ্ছি। এই যে এটা একটা কি, আমরা লাইন টানলাম, আগে ছিল একটা জমিনের ব্যাপার, আর এটা একটা বর্ডার। আমরা যেগুলো ইলাস্ট্রেটর ওয়ার্ডে দেখেছি এটা বর্ডার বলে, এই বর্ডারটা একটা দেখলাম, আমরা বর্ডারটা টানলাম। এখন এই যে আমরা দেখেন আমি এই যে নাই করতেছি আবার আসতেছি, অনেকে এটা কোশ্চেন করতে এটা কিভাবে আসতেছে যাচ্ছে। এটা কি করবেন, আমার এই কাজের সুবিধার জন্য, আমার নিজের কাজের সুবিধা, আপনাদের কাজের সুবিধার জন্য, আপনারা যখন কাজ করতে যাবেন আর্টবোর্ডে, তখন এই টুলগুলোর আশেপাশে জায়গাগুলো আমার কাজকে হ্যাম্পার করে দিবে। তাই আমি আমরা কি করব তখন ট্যাব দিব, ট্যাব দিলে চলে গেল এই যে আমার মূল কাজ আমি দেখতেছি। আমি এই যে এইগুলা যে জুমিং আউট বা করতেছে, আবার সাথে সাথে উইন্ডোতে নিয়ে আসতেছি, এগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো এখন যেটা আমি ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে আলোচনা করতে চাচ্ছি, ডাইরেক্ট সিলেকশন টুল হলো, দেখেন ডাইরেক্ট সিলেকশন টুলের কাজটা কি। আপনি এই যে কোনাটা আমি সিলেকশন করলাম, দেখেন এখানে একটু ভরাট আর একটা ভরাট সারা, দেখেন তিনটাই কিন্তু ভরাট সারা। দেখেন এই দেখেন ওই যে জায়গাটা খালি দেখাচ্ছে, এই জায়গাটা খালি দেখাচ্ছে, এই জায়গাটা খালি দেখাচ্ছে, দেখেন এই যে দেখেন এই জায়গা খালি দেখাচ্ছে, দেখছেন। আর এই যে দেখেন জায়গাটা, আমি এই কর্নারটা কি করব, দেখেন এই কর্নারটা আমি এই যে দেখেন এটাকে আমি এরকম বাঁকা করতে পারবো, সোজা করতে পারবো ইচ্ছে মতন, আমার ইচ্ছে মতন আমি এটাকে এডিটিং করতে পারবো, এটাকে আমি ইচ্ছা মতন আমার আকার দিতে পারবো। দেখেন আপনি যে কোনো কাজকে এটাকে ইচ্ছা মতন আকার দিতে পারবেন, তবে এগুলোর পয়েন্ট থাকতে হবে। আপনি এইরকম জায়গায় করতে পারবেন না, এইরকম জায়গায় করতে পারবেন না। আপনি যে জায়গায় সব পয়েন্ট থাকে সেই জায়গায় আপনি এডিটিং করতে পারবেন। এটা যে জায়গায় পয়েন্ট পাবে, এরকম পয়েন্ট পাবে, সেই জায়গায় আপনি এডিটিং করতে পারবেন। আপনি এই যে এখানে লাইনটা আছে, এখানে লাইনটা আছে, দেখেন এই লাইনটা আপনি পারবেন না, এই লাইনটা আপনি বাঁকা তাকা করতে পারবেন না, এটাকে আপনি বাঁকাকার করতে পারেন। কিন্তু আপনি এই যে পয়েন্ট যেখানে আছে, পয়েন্টটা যেখানে আছে, এটাকে পয়েন্ট বলি আমরা, পয়েন্ট বলবো এই জন্য কারণ এটা পয়েন্ট না থাকলে না বললে আপনি বুঝতে পারবেন না। এই পয়েন্টটা যেখানে আছে ঠিক সেইখানে আপনি এটা নাড়াচাড়া করতে পারবেন। এটা আপনি কি করতে পারেন, এই যে নাড়াচাড়া করতে পারতেছেন। পয়েন্ট যেখানে নাই সেখানে আপনি নাড়াচাড়া করতে পারবেন না। এই হলো ডাইরেক্ট সিলেকশন টুলের মূল ভূমিকা, মূল তার চরিত্র। ঠিক আছে, এই দেখেন তার চরিত্রটা কি। আর ওই যে সিলেকশন টুলের চরিত্র কি, সে পুরাটাই ধরবে। আপনি যদি বলেন যে আমি এই কর্নারটি সরাবো, একটু সরাতে পারবেন না, আপনি পুরোটাই তার কাজ হলে সে
পুরাইটাই সে ধরবে। আপনি এটাকে কোথায় নিতে পারবেন সে নিতে পারবো, কিন্তু তার আর ক্ষমতা নেই এই যে এইগুলো কর্নার টর্নার চেঞ্জ করা বা ইয়ে করা, এগুলো আর তার ক্ষমতা নেই। তার ক্ষমতা এই পর্যন্ত সে এটাকে এভাবে সে নাড়াচাড়া করতে পারতেছে, এর বিষয়ে তার কোনো ক্ষমতা নেই। তো আপনার ডকুমেন্টসগুলোকে স্থানান্তর করতে পারছে, বিভিন্ন জায়গায় স্থানান্তর করে নিয়ে যেতে পারতেছে, কিন্তু আপনি ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এটা আবার স্থানান্তর করতে পারবেন না। দেখেন ওই আবার সে ধরে ফেলবে, সেই ডালাপালাগুলো সে ধরে ফেলবে। কিন্তু আপনার ইয়ার টুলের মাধ্যমে, ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আপনি এইগুলো চেঞ্জ করতে পারবেন। যাই হোক, ডাইরেক্ট সিলেকশন টুলের ভিতরে আরেকটা হিডেন টুল আছে, এখানে ক্লিক করলে আপনি টুলটা এসে পড়ছে। দেখেন ওই যে একটা ছোট্ট বিন্দুর মতো একটা তীর দেখা যাচ্ছে, এই যে এটা তীর দিলে এখানে এসে পড়ছে। এইটার সুবিধা কি, ওই সিলেকশন টুলের মতো আপনি সিলেকশন টুল যেই কাজটা করতো এটাই সেই কাজ করতেছে, এটা তার ব্যতিক্রম কিছুই না। দেখেন আমি এটা নিয়ে আপনি দেখেন, আমি এটা দিয়ে ড্রাগ করতেছি, ড্রাগ নিয়ে ওদিক ওদিক বসাইতেছি, সে কিন্তু ওইটা চেঞ্জ করতে পারতেছে না। দেখেন তাহলে এই দুইটা টুলের ভূমিকা কিন্তু একই, এই সিলেকশন টুল আর এই ডাইরেক্ট সিলেকশন টুল প্লাস গ্রুপ সিলেকশন। এটা লেখা আছে গ্রুপ সিলেকশন, আমি এটা প্লাস বলি, আমরা ডাইরেক্ট প্লাস বলি, এখন এটা গ্রুপ সিলেকশন লেখা আছে। দেখেন এটা টোটাল গ্রুপ সিলেকশন মানে, আর এটা ডাইরেক্ট সিলেকশন। আপনার যে কোনো এই যে ডাইরেক্ট সিলেকশনে আবার আসতেছে আমরা, এই যে দেখেন ডাইরেক্ট সিলেকশন টুল। আপনারা সিলেকশন টুলটা বুঝতে পারছেন আর ডাইরেক্ট সিলেকশন টুলটা বুঝতে পারছেন আশা করি। আপনারা ডাইরেক্ট সিলেকশন টুল আর সিলেকশন টুলটা বুঝতে পারছেন। এখন আমি কি নেক্সটে টুলে যাব কিনা, কারণ আমার সময় অলরেডি অনেকটা বেজে গেছে, অনেকটা এসে পড়ছে, অনেক লম্বা ক্লাস এসে পড়ছে হয়ে গেছে। তো আমি মনে করি যে আপনারা দুইটা করে বেশি করে ক্লাস বা দুইটা করে করে আপনারা যারা তাদের এখন ইলাস্ট্রেটর সফটওয়্যার আছে, আমি যেই বর্তমান যে ক্লাসগুলো করেছি সেগুলো একটু আপনারা দেখেন, নাড়াচাড়া করেন, কোনো প্রবলেম পড়লে আমাকে জানাবেন। কারণ আমি খুব দ্রুত কোনো ক্লাস করব না, আপনাদের মাথায় যতটুকু আসবে সেতটুকু আমি ঢোকাবো এই ক্লাস থেকে ওই ক্লাস, কারণ আমি চলে যাব না, আমার আজকে ক্লাস বন্ধ হয়ে যাবে এটা হবে না। আমি যতদিন আপনাদের আশা করি চেষ্টা করব আপনাদেরকে সেবা দান করে দেওয়ার জন্য, যেতটুকু পারি আমার যেতটুকু আছে তার চেষ্টা করব। আমি এই পর্যন্ত আপনাদের এই দুইটা টুল পর্যন্ত আজকে ক্লাস করালাম, বাকি যেগুলো আছে আমি ধারাবাহিকভাবে এগুলো করাবো আপনাদেরকে নেক্সট ক্লাসে। তো যারা আমি আবারও বলতেছি সফটওয়্যারটা ইনস্টল করে নেন এবং প্র্যাকটিস করার জন্য আপনাকে এই কাজগুলো করার জন্য আপনাকে হাতের মানে কি বলবো ইজিলি আনার জন্য আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে। মুখে আমি যতই কিছু বলি আপনাকে নিজেকেও একটু করতে হবে, নিজের একটু মনোযোগ সহকারে থাকতে হবে। আর দ্বিতীয় আরেকটা কথা বলে রাখি, গ্রাফিক্স ডিজাইন কিন্তু ধৈর্য, আপনি যত ধৈর্য দেবেন আপনি তত আপনার কাছ থেকে ভালো আউটপুট পাবে। আপনি খুব দ্রুত কোনো কাজ করবেন, আপনার কাছ থেকে কোনো বেটার কোনো আউটপুট আসবে না। দ্রুত কাজের কোনো আউটপুট নাই। দ্রুত কাজ কারা করে? কমার্শিয়াল। আপনি কি কমার্শিয়াল হবেন? কমার্শিয়াল করবেন, হ্যাঁ আপনার কমার্শিয়াল করার, তো আপনি কমার্শিয়াল হবে, আপনি সেরকম কাজ দিয়ে কমার্শিয়াল করবেন। দ্রুত কাজ দিয়ে 9-6 বুঝিয়ে দিয়ে কোনো কাজ নেই। আপনার মাথা সুন্দর যেটা আছে, যেটা সৃজনশীল আছে সেটা নিয়ে আপনি কাজ করবেন। আপাতত আমি দুইটাই টুল নিয়ে আলোচনা করলাম, আর ফাইলসের যে অন্তর্ভুক্ত যেগুলো আছে সেগুলো আপনাদেরকে দিয়ে দেখালাম। তো ক্লাসটা আশা করি অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি এই ক্লাসে কেউ কিছু না বুঝে থাকেন আমাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করুন। তা আবারও বলছি, সবাই ভালো থাকুন, এই দুর্যোগ মুহূর্তে সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আল্লাহ সবার পরিবারকে সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।